অত কিম মানে ইসলামিক নেটো এবার কি 7ই আগস্ট জোট হয়ে গেছে, সামরিক জোট, এবং সব মুসলিম দেশকে তারপর বলা হয়েছিল যে তারা চাইলেই আসতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কেউ ইসলামিক নেটোয় যোগ দেওয়া নিয়ে উচ্চবাচ্য করেনি। মানে ভূমধ্য সাগর, আরব সাগর এবং পারস্য উপসাগরের তীরবর্তী যে দেশগুলো রয়েছে তারা এখনো জল মাপছে। বঙ্গোপসাগরের তীরবর্তী একটি দেশ খুব আগ্রহ দেখিয়েছে, একবার ডাকিলেই যাইব, কিন্তু কলিং বেল বাজানো সত্ত্বেও ইসলামিক নেটো এখনো দরজা খোলেনি। খোলো খোলো দাড়ি সার হয়ে গেছে। কিন্তু বঙ্গোপসাগরের তীরবর্তী দেশকে নিয়ে তো কথা নয়, কথা হচ্ছে পারস্য উপসাগরের তীরবর্তী একটি দেশকে নিয়ে। কোনো হেয়ালি নয়, সবচেয়ে বেশি জল্পনা ছড়িয়েছে ইরানকে নিয়ে। ইরান কি ইসলামিক নেটোয় যোগ দিচ্ছে? এবং এটা হাওয়ায় ভাসানো কোনো গুজব নয়, একবারে ডেফিনেট কারণ আছে এর পিছনে। ইরানের পার্লামেন্টের খুব ঘনিষ্ঠ, মানে পার্লামেন্ট দ্বারা নিয়ন্ত্রিত যে সংবাদ সংস্থা খানে মিল্লাত, তার হেড হচ্ছেন মেহেদি রহিমি। সেই মেহেদি রহিমি লেবাননের একটা নিউজ চ্যানেল আল মায়াদিনের সাক্ষাৎকার দিয়েছেন। সেই আল মায়াদিনের সাক্ষাৎকারে মেহেদি রহিমি বলেছেন যে ইসলামিক নেটোয় যোগ দেওয়ার যে আমন্ত্রণ এসছে সেটাকে খতিয়ে দেখা হচ্ছে। তার মানে আমন্ত্রণ একটা আছে, আমন্ত্রণ আছে তাই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ইরান, সৌদি আরব, পাকিস্তান বা তুরস্কের তরফে অফিসিয়ালি এই আমন্ত্রণ নিয়ে টু শব্দটি করা হয়নি। অথচ মেহেদি রহিমি খুব এলেবেলে লোক নন, তিনি ইরানের শাসক গোষ্ঠীর বেশ ঘনিষ্ঠ। তিনি যদি কোনো কিছু বলেন তার মানে সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। ইরান ইসলামিক নেটোয় যোগ দেয় মানে ইসলামিক বিশ্বে তার হিউজ ইম্প্যাক্ট। ইরানের সঙ্গে সরাসরি সৌদি আরবের সন্ধি মানে শিয়া এবং সুন্নি দুইটি ভাবধারার পরস্পরের সঙ্গে সন্ধি। পারস্য উপসাগরের দুই ধারে শিয়া এবং সুন্নি দুই ভাবধারা চলে। সুন্নিদের পীঠস্থান হচ্ছে সৌদি আরব, শিয়াদের পীঠস্থান হচ্ছে ইরান। এবার ইরানে শিয়া আর সুন্নি মিলে যাওয়া, এটা কিন্তু পারস্য উপসাগরের ক্ষেত্রে এবং আরব দুনিয়ার ক্ষেত্রে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং সেটা যদি এই ইসলামিক নেটোয় ইরান যোগ দেয় তার মানে তাই দাঁড়াবে, এবং তাতে সারা পৃথিবীর বাণিজ্যিক অনেক সমস্যা মিটে যেতে পারে। চীন বহুদিন আগে চেষ্টা করেছিল যে তার বাণিজ্যিক ইকুয়েশন যাতে ঠিক থাকে, তাতে সৌদি আরব আর ইরানের মধ্যে যেন একটা সন্ধি হয়ে যায়। চীন এটার জন্য মধ্যস্থতা করেছিল। 2023 সালে সৌদি আরবের সঙ্গে ইরানের একটা সমঝোতা হয়েছিল, কিন্তু যেই ইসরায়েল আর আমেরিকা ইরানে বোমা ফেলেছে, যুদ্ধ শুরু করে দিয়েছে, সেই সমঝোতা বানের জলে ভেসে গেছে। এবং ইরান, আমেরিকার যেহেতু বিমান ঘাঁটি সৌদি আরবে আছে এবং ইরানকে ঘিরে বিভিন্ন প্রতিবেশী দেশে আছে, ইরান সেই সব দেশে বোমা ফেলেছে এবং আরব ঐক্য যা ছিল সব ভেঙে গেছে। ইসলামিক নেটোয় ইরানের যোগ দেওয়ার বিষয়টা সামনে আসছে। প্রশ্ন হচ্ছে যে চীন কি পিছন থেকে তাহলে কলকাঠি নাড়ছে? যে চীন সৌদি আরব আর ইরানের মধ্যে সমঝোতা করিয়েছিল, সেই চীন কি আবার যে পারস্য উপসাগরের যুদ্ধে নির্লিপ্ত সেজে যে ওপর আছে তা নয়, ভেতরে ভেতরে চীনও দাবার চাল চালছে। ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা ট্র্যাক টু ডিপ্লোমেসি যেটা হচ্ছে, সেটা কি চীনের অঙ্গুলি এলোনেই হচ্ছে, নাকি এটার পিছনে অন্য কেউ আছে? কেন? কারণ আমেরিকা ইরানের ওপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে এবং বলে দিয়েছে যারা ইরানের সঙ্গে বন্ধুত্ব করবে তারা আমেরিকার সঙ্গে শত্রুতা করবে। এই অবস্থায় সৌদি আরব, যারা আমেরিকার তেলের ব্যবসার পার্টনার, তুরস্ক, যারা আমেরিকার অনুগত, পাকিস্তান, যারা আমেরিকার বশংবদ, তারা কখনো ইসলামিক নেটোয় যোগ দিতে ইরানকে আমন্ত্রণ জানাতে পারে? তাহলে তো আমেরিকার সঙ্গে শত্রুতা। নাকি এটা আমেরিকারই চাল? আমেরিকা চায় ইরান ইসলামিক নেটোয় যোগ দিক, যে ইরান শত্রু, যে মিসাইল আমেরিকার বিরুদ্ধে ব্যবহার হয় সেটাই আমেরিকার সম্পদ হয়ে যাক, অন্তত বিরুদ্ধে যাতে ব্যবহার না হয়। পারস্য উপসাগরের যুদ্ধ শেষ করতে আমেরিকার কি এটা আরেকটা চাল? আমেরিকা নিজের স্বার্থ পূরণের জন্য পরিস্থিতি অনুযায়ী যে কোনো শত্রুর সঙ্গে সন্ধি করতে পারে। ইরানের সঙ্গেও তো আলোচনা চলছে। আর সিরিয়ায় আমেরিকা কি করলো? সিরিয়ায় এখন প্রধান কে? আহমেদ আল সারা। সে কে? একটা আল কায়দা জঙ্গি। ইরাকে সে যুদ্ধ করতে গিয়েছিল আমেরিকার এগেনস্টে, তাকে বন্দি করা হয়েছিল, 6 বছর জেল খেটেছে। তারপর আমেরিকা তাকে মুক্তি দেয় এবং শর্ত দেয় যে তোমাকে মুক্তি দিচ্ছি, যাও বাশার আল আসাদের সরকার ফেলে দাও। আহমেদ আল সারা সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব দেয় এবং দামাস্কাস দখল করে নেয়। সিরিয়ায় কেন আমেরিকা আল কায়দাকে ইউজ করলো? তার কারণ সিরিয়া ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ এবং সিরিয়া রাশিয়ার, বাশার আল আসাদ রাশিয়ার ঘনিষ্ঠ ছিলেন, এখনও তিনি সেই জন্য মস্কোয় আছেন। আর ইরান সিরিয়ার মাধ্যমে লেবাননে হেজবোল্লাহকে অস্ত্র এবং রসদ পাঠাতো। এবার যেই মুহূর্তে সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন হলো, লেবাননে হেজবোল্লাহর বিরুদ্ধে যুদ্ধটা ইসরায়েল আপনি জিতে গেল। এবার এই অঙ্ক কষে যেভাবে আল কায়দা জঙ্গির সঙ্গে
চুক্তি করলো, যে আল কায়দা টুইন টাওয়ার ধ্বংস করেছে, যে আল কায়দা আমেরিকার ভেতরে গিয়ে সন্ত্রাসবাদী হামলা করেছে, তার একটা জঙ্গির সঙ্গে আমেরিকার সমঝোতা করে সিরিয়ার সমস্যাটা মেটালো বা সিরিয়ার সমীকরণটা নিজের অনুকূলে নিয়ে এলো। তাহলে আমেরিকা ইরানকেও ইসলামিক নেটোয় যোগ দেওয়াতে পারে, আমেরিকার পক্ষে অসম্ভব কিচ্ছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকার এই অঙ্ক ঘেঁটেও যেতে পারে। তার কারণ ইসরায়েল আছে, ইসরায়েলের সঙ্গে কিন্তু সিরিয়ায় তুরস্কের একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। ইদলিবের একটা বিমান ঘাঁটিতে তুরস্ক বেশ কিছু ড্রোন নিয়ে এসে একটা সেট তৈরি করেছিল। ইসরায়েল মিসাইল হানা করে আর বোমা ফেলে সেই বিমান ঘাঁটির রানওয়ে ধ্বংস করে দিয়েছে আর সব হ্যাঙ্গারগুলো ধ্বংস করে দিয়েছে। পরিস্থিতি এমনই যে ইসরায়েলের সঙ্গে তুরস্কের যুদ্ধ বাঁধবে কিনা, ইসরায়েলে আবার ভোট আছে, ভোটের আগে তুরস্কের যুদ্ধ বাঁধবে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। এবং তুরস্কের যুদ্ধ বাঁধা মানে আমেরিকার ধর্মসংকট, কারণ আমেরিকা নেটোর মেম্বার, তুরস্ক নেটোর মেম্বার, মানে তুরস্ক যদি আক্রান্ত হয় নেটোর সদস্য হিসেবে আমেরিকা এবং পশ্চিম এশিয়ার দেশগুলি তুরস্ককে হেল্প করতে বাধ্য। কিন্তু ইসরায়েলের সঙ্গে যদি তুরস্কের যুদ্ধ লাগে তাহলে আমেরিকাকে ইসরায়েলের পক্ষেই দাঁড়াতে হবে, কারণ আমেরিকার অর্থনীতি চালান হচ্ছে ইহুদি পুঁজিপতিরা। ইরান যদি ইসলামিক নেটোয় যোগ দেয় তাহলে ইসলামিক নেটো ইসরায়েলের শত্রু হয়ে যাবে। এবার যা ইসরায়েলের শত্রু তা আমেরিকার শত্রু, এবং ইসরায়েলের বা আমেরিকার শত্রু হওয়ার ভয়ে কি এখনো পর্যন্ত আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও, নাম ঘোষণা হয়ে যাওয়া সত্ত্বেও মিশর এবং জর্ডন ইসলামিক নেটোয় যোগ দেয়নি। মানে ইসরায়েল একটা এমন একটা অঙ্ক বা ইসরায়েল এমন একটা উপস্থিতি মধ্যপ্রাচ্যে যে ইসলামিক নেটোর সব সমীকরণ ঘেঁটে দিতে পারে, যেটা আমরা সবাই জানতে আগ্রহী, যেটার জন্য পাকিস্তানের এই সামরিক জোটে যোগ দেওয়ার এত আগ্রহ, যে ইসলামিক নেটোকে ভারতের বিরুদ্ধে চালনা করা। ইসলামিক নেটো যদি পাকিস্তানকে প্রথমে বাইরে রেখে ইসলামিক নেটোর দিকে তাকাই, তাহলে সৌদি আরবের সঙ্গে ইরানের যদি চুক্তি হয় তাতে ভারতের লাভ, ক্ষতি নেই। তার কারণ লোহিত সাগরে যে হুতি জঙ্গি গোষ্ঠীরা, ইরানের মদতপুষ্ট হুতি জঙ্গি গোষ্ঠীরা অয়েল ট্যাঙ্কারগুলোকে টার্গেট করছে, লোহিত সাগর যে অগম্য হয়ে গেছে, ওখান দিয়েই ভারতের তেল আসে, সৌদি আরব থেকে ভারত তেল কেনে। এবার সৌদি আরব যদি যুদ্ধের বাইরে বেরিয়ে আসে তাহলে ভারতের বাণিজ্যিক পার্টনার সৌদি আরব, সেক্ষেত্রে ভারতের নিশ্চিন্ত। আবার ইরান হচ্ছে চাবাহার বন্দরে ভারত 10 বছরের জন্য চুক্তি করে আছে ইরানের সঙ্গে, পরিকাঠামোগত উন্নয়নের চুক্তি। চাবাহার বন্দর দিয়ে ভারত মধ্যপ্রাচ্যে পৌঁছতে চায়, সেন্ট্রাল এশিয়ায় পৌঁছতে চায়, সেখানে বাণিজ্যিক সম্ভার নিয়ে যেতে চায়। তাই চাবাহার বন্দর বা ইরান যদি যুদ্ধের বাইরে বেরিয়ে আসে, একটা চুক্তিতে আবদ্ধ হয়ে যায়, তাহলেও ভারতের লাভ। এবার পাকিস্তানের দিক থেকে বিষয়টা দেখলে, পাকিস্তান এই সামরিক চুক্তিটা করেইছে এই ইসলামিক নেটোকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে, মোস্ট প্রবলি কাশ্মীরে ব্যবহার করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইসলামিক নেটো কি ভারতের বিরুদ্ধে যাবে? ইসলামিক নেটোর দেশগুলো কি ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরবে? 71 সালে তো ভারত পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। পাকিস্তানের তথাকথিত গডফাদাররা, তথাকথিত জোটসঙ্গী যারা ছিলেন, তারা কি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিলেন? অত সোজা নয়। বর্তমান বিশ্বে নিজের যুদ্ধ নিজের দেশকে, কোনো দেশকে নিজেকেই লড়তে হয়। সহকারী দেশ বড়জোর ইন্টেলিজেন্স বা অন্যান্য সামরিক সম্ভার দিয়ে সাহায্য করতে পারে, কিন্তু নিজের যুদ্ধটা নিজেকেই লড়তে হয়। তাই ইসলামিক নেটো রাতারাতি ভারতের বিরুদ্ধে ব্যবহার করে ভারতকে নাস্তানাবুদ করে ছেড়ে দেবে আর ভারত কিছু করতে পারবে না, সেটা অত সহজ নয়। আপাতত প্রশ্নচিহ্নটা যেখানে ঝুলছে সেটা হচ্ছে ইরান কি ইসলামিক নেটোয় যোগ দেবে? ইরান ইসলামিক নেটোয় যোগ দিলে মধ্যপ্রাচ্যের ইকুয়েশন একরকম হবে, ইরান ইসলামিক নেটোয় যোগ না দিলে মধ্যপ্রাচ্যের ইকুয়েশন আর ইসলামিক নেটোর উপস্থিতি এবং ইসলামিক নেটোর বাস্তবতা আরেক রকম হবে। তবে ওই একটা প্রশ্ন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উপস্থিতি, ভূমধ্যসাগরের তীরে ইসরায়েলের উপস্থিতি ইসলামিক নেটোর বাস্তবতাকে এখনই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।